সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি আজকে আমরা যাচ্ছি শেখ রাসেল জাতীয় উদ্যান গাইবান্ধা থেকে দিনাজপুরে। তো আচ্ছা ঠিক আছে, তোমার আর বলতে হবে না, অনেক ইন্ট্রো দিয়ে ফেলছো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লং টাইম নো সি, আবার ফিরে আসছি ভাই রিকশাকে একটু সাইড ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমরা গাইবান্ধা থেকে দিনাজপুর যাচ্ছি। তো সাব্বির ভাই ফার্স্ট আমরা বেরোলো। ঢাকা থেকে গাইবান্ধা আসছিলাম সাব্বির ভাইয়ের বাসায় বেড়াতে। এইটা কি আলহা। ব্লগ না মোটো ব্লগ আমি আসলে তেমন কিছু জানি না, নট এ ব্লগার অ্যাকচুয়ালি। আমি কোথাও গেলে আমার আমাদের ভিডিও মোটোটা বানাইতে কই? ভালো মোটো লাগে। এখনো আসে নাই। প্রথমত ভিডিও যে বানাতাম রবিন বাবা মাকে, মানে ফুল ফ্যামিলি নিয়ে দেখার জন্য। এখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মেবি আই ক্যান বি এ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ ওয়েল। Yo, yo! Jesse Pinkman in the house! What the hell, yo? জেসি পিঙ্কম্যান ট্রেল লাগাইতে চাই নাই এখানে। আসলে ঘটনা হচ্ছে আমার পিলিয়ন শরীফ, ও হচ্ছে ব্রেকিং ব্যাডের পাগলা ফ্যান। ওর কারণে আমি ব্রেকিং ব্যাড দেখছি। আমার একেবারে বলা যায় যে খুব জোর করে করে দেখাইছে, এরপর আমি দেখছি। তো দেখার পর এখন ওর ইয়ো বলার পরে আমার মনে পড়ে গেল দ্যাট ওয়াজ জেসি পিঙ্কম্যান। তো আমরা অলরেডি সাব্বির ভাইয়ের বাড়ির গলি পার হয়ে দিনাজপুরের রোডে আছি এখন। মেবি 100 কিলোমিটারের পথ। তো সেখানে আমরা দেখতে যাব শেখ রাসেল জাতীয় উদ্যান। ভাই বলেছিল যে সেখানে একটা জাতীয় মানে বন বিভাগের পাশাপাশি অনেক বড় একটা বিল আছে। সো আমাদের ওখানে বিলে নৌকায় ঘুরবো এমন প্ল্যান ছিল, আর প্ল্যান হচ্ছে যে আমরা বনে ঘুরবো। ঢাকার বাইরে আসছি, ধুলাবালি নেই, ভালোই লাগতেছিল। এর মধ্যে যখন সাব্বির ভাই আমাদের এই মাটির রাস্তায় মানে অফ রোডে ঢুকালো, বাহ একটু কষ্ট হলো। সাব্বির ভাই বলেছিল যে তোমাদের আজকে অ্যাডভেঞ্চার করাবো অ্যাকচুয়ালি, সো ইট ওয়াজ ফান। আর হ্যাঁ, অ্যাডভেঞ্চারের মজাও নিয়েছি। অফরোড সত্যি কথা মানে আশেপাশে সবুজ সিনারিও দেখে ভালোই লেগেছিল। মানুষ বনবাসে পাগল হলে যায় না একা হলে যায় জানি না, বাট সত্যি কথা এমন পরিবেশ পাওয়ার পর আমার বারবার যেতে ইচ্ছা করতেছে। সেখান থেকে আসছি প্রায় অনেক দিন হয়ে গেছে, এখনও মাঝে মধ্যে মনে পড়ে। আর থ্যাঙ্কস টু সাব্বির ভাই যে আমাদের এমন অ্যামেজিং একটা জায়গায় নিয়ে গেছিলো। আমি জানি না এটা অডিয়েন্স বা সবার কাছে ভালো লাগবে কিনা, বাট ট্রুলি আই এনজয়েড দ্যাট প্লেস ভেরি মাচ। তবে সেখান থেকে আসার পর মনে হয়েছিল যে আহা, দিনাজপুরে গিয়েছি, যদি লিচু বাগান দেখতে পারতাম আরও ভালো হতো। কখনো লিচু বাগান দেখিনি, দু একটা লিচু গাছ দেখেছিলাম তো একবার। আর অফ রোডের বেড়া যারা অলরেডি পড়ে গেছি, এমন প্রায় সময় প্যাক কাদা বেশি হলে দেখা গেছে পিলিয়ন সহ বাইক নিয়ে সামনে এগোনো মুশকিল, তখন নামিয়ে দিতে হয়। ভাই বিশ্বাস করেন, আপনি যদি বাইকার হন বা প্রকৃতির প্রেমী হন, আপনি যদি একবার এই রোড দিয়ে মেইন পয়েন্ট পর্যন্ত যান, আপনার আজীবন মনে থাকবে। এই সত্যি কথা, আমাকেই প্রায় সময় এই স্মৃতিগুলো তাড়া করে হাতছানি দিয়ে ডাকে। আমি যদি সুযোগ পেতাম বা কয়েক ঘন্টার রাস্তা হতো আমার বাড়ি থেকে, আমি প্রায় সময় যেতাম। আফসোস অনেক দূর যাওয়ার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, তবে হয়তো আবার যখন আমি দিনাজপুর বা গাইবান্ধায় যাব, আবার হয়তো যাওয়ার চেষ্টা করব। সো উই আর ফাইনালি ইন দ্য প্লেস যেখানে সবাই গাড়ি পার্ক করে বা গাড়ি থেকে নেমে হাঁটে, তারপর বিল দেখে এখান থেকেই। ও মাই গড, দিস প্লেস ইজ রিয়েলি অ্যামেজিং। এক পাশে ইয়া বিশাল বিল, আর এক পাশে ইয়া বিশাল বন, মানে ভাবতেই চমৎকার লাগে। আর এখানে দেখতে আমার আরো ভালো লাগতেছে। বৃষ্টি হয়নি কিন্তু রাস্তাঘাট ভেজা, এটা আমাকে একটু ভাবায়। কোথায় যাচ্ছি কি দেখতে যাচ্ছি আমি তেমন কিছু জানি না, আমি শুধু হাঁটছিলাম তাদের পাশে, আর ভালো লাগতেছিল, দ্যাটস ইট। তবে একটু সামনে আসতেই চমৎকার একটি জিনিস চোখে পড়লো। পেছনে দেখেছি তেমন খেয়াল করিনি, তবে এইবার যখন এই ব্রিজের পাশে এই টিউবওয়েলটি দেখলাম, আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু কেউ টিউবওয়েল চাপছে না, কিন্তু পানি বেরোচ্ছে নিজে নিজেই। জোয়ারে এমন হয়, আবার ভাটা পড়লে এমন হয় না। মানে শীতের সিজনে তাহলে হয়। ঠিক আছে, আমরা তো চিন্তা করতেছিলাম কেন হয় এখন। সামটাইমস আই ফিল লাইক আমার টিমের নাম এনএস ইউল্যাব না রেখে আমি রাখবো যে ফ্যাটম্যান টিম আর ফ্যাট গাইজ বা এমন কিছু একটা খাদক টিম, কিছু এমন হওয়া উচিত। কারণ আমাদের পাবলিক যেখানেই যাবে সে মানে তারা শুধু খাবে, এটা শুধু আমার কাজ না, তাদেরও কাজ। একটু খুলি ভাই, হ্যাঁ লাগিয়ে দিচ্ছি আবার। মানে খাওয়া দাওয়া ছাড়া কেউ কিছু বুঝবে না, আর
কে খাইছে, খাইলেই শুধু রবিনের দোষ, যত দোষ নন্দ ঘোষ সেই হিসাবে সব আমার দোষ। বাট এখানে নাকি এই ঝালমুড়ি আর বুট খুবই টেস্টি ছিল, গরুর মাংসের ঝোল ছিল, মেবি তারা এভাবেই ভুনা করছে। সো হিন্দু ভাইরা যখন খাবেন তারা একটু জিজ্ঞেস করে নেবেন তারা আসলে বিফ না মাটন ইউজ করেছে তাদের ঝোল বানানোর ক্ষেত্রে, তা একটু জেনে নিলে আপনাদের ভালো হতে পারে মেবি। না না ঝাল না, আলু একটু খাই রাখুন, আর একটু ইউটিউবে দেখছি একটু। আপনি নিজে খাইছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি একটু খাইছি। তুমি একটু খেতে হবে, কেমন লাগে? কেমন যেন মনে হয়, ঝাল মানে মরিচের একটা আফটার টেস্ট। তাহলে ঠিক আছে। কেমন? টিএসসি থেকে মরিচ চাষ ব্রিজটি হচ্ছে একটি জিগজ্যাগ ব্রিজ, খুব ফ্যান্সি কিছু না, বাট ভালো লাগবে আপনার এপার থেকে ওই পারে আসতে। মেবি চারিদিকে বিলের মধ্যে, এটি একটু দ্বীপের মতো জায়গা, তো মানে বিলের মাঝে দ্বীপ আর কি, একটু উঁচু জায়গা যেখানে পানি ওঠেনি, তো সেখানে যাওয়ার জন্য ভ্রমণকারীদের জন্য, আই মিন পর্যটকদের জন্য তারা এই ব্রিজটি বানিয়েছে। সুন্দর লাগে অ্যাকচুয়ালি, বিলের মাঝে দ্বীপ, তারপর এই জিগজ্যাগ ব্রিজ ঘোরার পর ভ্যানে চড়ে আবার আমাদের পার্কিং এরিয়াতে ফেরাটা ছিল খুবই আনন্দের একটা ব্যাপার। এই ট্যুরে আসার পর সবচেয়ে অ্যামেজিং যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে এখানে জোয়ারের কারণে টিউবওয়েল থেকে আপনা আপনি পানি উঠছে, এবং এরা আরও অনেকগুলো পানির ফোয়ারের মতো করেছিল যেখান থেকে নিজে নিজে পানি উঠছিল। সো আমি বলবো কষ্ট পুরোপুরি উসুল, অ্যান্ড ইয়া আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টিল দেন বাই বাই। সমস্যা নিয়ে কি বললেন? সমস্যা খালি তো হ্যাং হয়ে যাবেন। হ্যাং হয়ে যাব? What's up জনগণ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এনএসইউ, আইইউবি বা যমুনা ফিউচার পার্কের আশেপাশে যদি থাকেন তাহলে চলে আসবেন এখানে, কম খরচেই ভালো মানের খাবার পেয়ে যাবেন। খাবার চলে আসছে, থ্যাংক ইউ। সকাল সকাল মামাদের এখানে এসে দেখলাম যে গরম গরম ভেজিটেবল রোল ভাজতেছে, আমি ভাবলাম টুকটাক খিদা তো লাগে সকালে ব্রেকফাস্টের পর, একটু ট্রাই করা যেতে পারে। দেন মামাদের রোলটা নিলাম, ব্রেড ক্রামের জন্য এটাকে লাল খুবই সুন্দর দেখায়, তো সত্যি কথা বলতে খাবার একটু সৌন্দর্যের কারণে আমার টানে, অত বেশি ঝাল না, যে কেউ খেতে পারবে, আমি তো কম ঝাল খাই, আমিও খেতে পারতেছি। রোলের জন্য যে রুটিটা এখানে মামা বানাইছে এটাও ভালো, শক্ত হয়নি এখন, সফট থাকবে। মামা এটা কি এমন সফট থাকবে? ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে। আর সবচেয়ে মজার কথা, এত সুন্দর টেস্টি একটা ভেজিটেবল রোল অনলি at 20 টাকা। তো আপনি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, এটা দেখা গেছে এত কম দামে আপনি পাবেন না, শুধুমাত্র মামাদের এখানে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই দোকানের যতজন আছে মামারা সবাই খুবই ফ্রেন্ডলি, ওনাদের বিহেভিয়ার খুব চমৎকার। রোল খাওয়ার পর বললো আমাদের ব্রেডটাও একবার ট্রাই করে দেখবেন। তো এই হচ্ছে ব্রেড, ব্রেডের ভিতর যেটা ছিল একটু জুসি, একটু বার্গার ভালো আছে, শুধু একটু প্যাকেটের অভাব। বাট দেখি এটার দাম 30 টাকা, আমরা এটা কী বানাইছি। ভালোই, অনেক জায়গায় 50 টাকায় মিনি বার্গার পাওয়া যায়, 50 টাকায় মিনি বার্গার হচ্ছে আই গেস আমাদের মামাটির নাম কি বললেন? চিকেন বান। চিকেন বান, হ্যাঁ ওনাদের চিকেন বান বেটার হবে, যে কারণ নাগালের ভিতর 30 টাকা। সো আজকে এই পর্যন্তই, সি ইউ অন অ্যানাদার ভিডিও, টিল দেন গুড বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা এখন দাঁড়িয়ে আছি বালুর শিপের উপর, আর ওইটা হচ্ছে মূলত ড্রেজার। আজকে আসছি ড্রেজার দেখাতে, যেখান থেকে আসলে শিপের মাধ্যমে বালু উত্তোলন করা হয়। এই হচ্ছে শিপ এসে মাত্র ভিজছে, এটা থেকে এখন বালু উত্তোলন করা হবে ওই যে ওইগুলোর মাধ্যমে। সামহাও ও মাই গড, প্রচুর রোদ যদিও। এই তো ভাইয়া প্রস্তুতি নিচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে এই যে বালুর ট্রলার, এখানে 21,000 ফিট আছে ওনারা বললো, বাইকটা আল্লাহ জানে। আর এই যে ড্রেজারের গদি বা ড্রেজারের ফেরি কিছু একটা বলে হয়তো। এটা হচ্ছে ড্রেজারের মেশিন রুম।
ভরে গেছে, সমুদ্র হয়ে গেছে। নাম 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 যাতে maybe he's releasing the pressure. So pretty much this is how it works. একটা শিপ আছে নর্মালি ড্রেজার, এটা না নর্মালি হয় কি নদীর মধ্য থেকে একটা জিনিস কাটতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি অনেকটা বালি কমে গেছে, এখান দিয়ে গিয়ে লাইন দিয়ে অনেক দূর যাচ্ছে যেখানে লাইন দেওয়া। সো ওনারা বলেছে এটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ক্লিন হয়ে যাবে এই আর কি। তো একটু আমিও লাভ ঝাপ দিব, যাই নদীতে আমি একটু ডুবাই। 1 2 3 সামুদ্রিক মাছগুলো যদি আপনার উপর দিয়ে উড়ে যেতে থাকে কেমন লাগবে আপনার? দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আপনারা হয়তো এমন অনেকেই দেখেছেন। এমন ধরনের একুরিয়াম বাংলাদেশেও যে আছে তা কি আপনি জানেন? What's up জনগণ, দিল থামকে बैठ जाइए and welcome to the Radiant Fish World Cox's Bazar। দুবাই, সিঙ্গাপুরের মতো ফ্ল্যাগশিপ লেভেলে না হলেও আমাদেরটা আমাদের মতোই হয়েছে। ঢুকতেই চোখে পড়বে ফিশ ফিডিং জোন, একটু সামনে গেলে আপনার চোখে পড়বে স্বাদুপানির সবচেয়ে বড় মাছ ক্যাটফিশ, শার্ক আর পাঙ্গাস আমার কাছে দেখতে প্রায় কাছাকাছি মনে হয়। সাথে ট্যাংরা মাছকেও আমি এই দলে রাখতে পারি। ফিশ ওয়ার্ল্ডে ঢোকার পর যখন জেলিফিশ দেখলাম তখন মনটা এমনিতেই আনন্দে ভরে গেল। বলা যায় শার্ক আমার ফার্স্ট চয়েস হলে জেলিফিশ হবে আমার সেকেন্ড। থার্ড চয়েস আমি বলবো এটা ছিল অক্টোপাস। ফর দ্য ফার্স্ট টাইম যখন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে আমি অক্টোপাস দেখেছিলাম তখন থেকেই আমার অক্টোপাস দেখার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। এখানে পিরানহা মাছের দৃশ্যায়নটা ছিল খুবই চমৎকার। যারা নাও ইউ সি মি 2 ফিল্মটি দেখেছেন তারা বুঝবেন যে পিরানহা মাছ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি তো শুধু কয়েকটি উল্লেখযোগ্য মাছ দেখালাম, এছাড়াও ফিশ ওয়ার্ল্ডে রয়েছে অনেক রকমের মাছ, 100-র বেশি তো হবেই। আর দেখতেই পাচ্ছেন এটি খুবই চমৎকার একটি কমার্শিয়াল কমপ্লেক্স। কেনাকাটা খাওয়া দাওয়ার পাশাপাশি আরও পেয়ে যাবেন প্লে জোন, কিডস প্লে জোন, অ্যাডাল্টদেরও এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আরও একটি জিনিস খেয়াল করলাম, এখানে একটি ইকোসিস্টেম তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, মোটামুটি সফল বলা যায়। আর কথা না বলে চলুন এবার কিছু বিরল প্রাণীর ভিউ আমরা উপভোগ করি উইথ সাম মিউজিক। লেটস গো। Like this, make it pop like this, make it not like this, make it drop. ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। স্টে ব্লেসড, হ্যাপি ওয়াচিং।
হয়তো দুবাইতে, নয়তো নাদিমের মতো হাওয়াইতে শার্কের কাছাকাছি গিয়ে সাঁতার কাটবো, ভয়কে জয় করবো, ক্রেজি লেভেলের অ্যাডভেঞ্চার করবো। সি ইউ গাইজ ইন নেক্সট ভিডিও। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ডাব্বা মারছে, একেবারে ডাব্বা মারছে। তাতে মুশফিক যে বলছে আপনার ফেস দেখতে, সে খারাপ কিছু বলে নাই। আপনি আসলে আপনার ফেস দেখেন। আপনি হইতে পারেন একজন স্টুডেন্ট, আপনি ইন্টারন্যাশনাল লেভেলের স্টুডেন্ট। আপনি কি, আপনি হইতে পারেন একজন ইঞ্জিনিয়ার, তাও কি বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার দরকার হয় সব ওই দেখা গেছে চায়না, জাপান, এখান সেখান থেকে আনা লাগে। আপনার দায়িত্ব কি? আপনি যেই প্রফেশনেই থাকেন, আপনার কি মনে হয় আপনি সেরা, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে? না। সেই ক্ষেত্রে আমি আমার এক প্রিয় শিক্ষক আছে যিনি ইন্টারন্যাশনাল লেভেলে, ওনার একটা লেখা আপনাকে দেখাইতে চাই, যেখানে উনি সরাসরি বলছে বাংলাদেশের কোনো কিছুর মান ইন্টারন্যাশনাল লেভেলের না। তো আপনি কীভাবে এক্সপেক্ট করেন বাংলাদেশ বিশ্বকাপে যাবে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে, সেখানে গিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসবে আপনার জন্য? ভাই আপনি তো কোনো কিছু ওয়ার্ল্ড কাপ লেভেলে, বিশেষ করে আপনি কোনো কিছু ইন্টারন্যাশনাল লেভেলের কিছু জেতার জন্যে বানানি নাই। তো কীভাবে আপনি এক্সপেক্ট করেন দ্যাট আপনি ফার্স্ট র্যাঙ্কিং ধারণ করবেন? কোনো মতে আপনার কোনো কিছুতে বাংলাদেশ কোনো প্রোডাক্ট হোক, কোনো কিছুতে আপনার মনে হয় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করার মতো সক্ষমতা রাখে? না, আমি তো দেখি না ভাই। আমি পার্সোনালি খেলাপ্রেমী, আমি পার্সোনালি ভাই সত্যি কথা যেটা ভালো লাগে সেটাই আমার যা ভালো লাগে তার প্রতি আমার ভালোবাসা কাজ করে। এখন আমার খেলাধুলা ভালো লাগে এর মানে এই না আমি এত বেশি অবসেসড হয়ে যাব, আমার কোয়ালিটি নেই, এরপর আমি ভাববো যে না আই ক্যান ডু দিস, ওকে আই ক্যান ট্রাই দিস, এটা এক ব্যাপার, আই ক্যান ডু দিস এটা আরেক ব্যাপার ভাই। ঠিক আছে, আই ক্যান ডু দিস এটা ওভার কনফিডেন্স করে দেন, আই ক্যান ট্রাই দিস, ওকে আমার কনফিডেন্স আছে, আমি ট্রাই করবো যেন আমি এটা ভালো করতে পারি। বাংলাদেশ হ্যাঁ বলতে পারি বিনোদন করে খেলতেছে হ্যান্ড দেন ব্লা ব্লা ব্লা, বাট আই ট্রাস্ট মি অনেক সমস্যা, বাংলাদেশে অনেক সমস্যা। সর্বাঙ্গে ব্যথা মরম দিব কোথাও, আপনি কই মরম লাগবেন, কই ফিক্স করবেন ভাই, প্রত্যেকটা জায়গায় জ্যাম থেকে ধরে রাস্তা থেকে এরকম মজার করলে সমস্যা আর সমস্যা। আপনি চাইলে ফিক্স করতে পারবেন, ভালো হয় করবেন যে আমি বাংলাদেশের খেলা দেখবো, আমি হারবো, কিন্তু আমি খেলা দেখবো, এটা সুস্থ বিনোদন নেব। আপনি দেখবেন বাট আপনি স্পোর্টস প্রেমী হয়ে থাকেন, এটা একটা ভালো করে ওনার কম সুবিধা। ঠিক আছে, লং টাইম আপনি এন্টারটেনমেন্ট খুবই কম। আরও অনেক ব্যাপার আছে ভাই, মেন্টাল স্ট্রেস না এই স্পোর্টস এন্টারটেনমেন্ট থেকে অনেকটা চলে যায়। ঠিক আছে, যা আমার কিছু ফ্রেন্ডস আছে যারা স্পোর্টস নিয়ে সারাক্ষণ মাতামাতি করে, ওদের তেমন কোনো ডিপ্রেশন দেখি না, কারণ ওরা ওদের লাইফ, পড়াশোনা, প্রফেশনাল লাইফ বা যা কিছুই হোক এরপর খেলাধুলা দিয়ে ভালোই কাটাই নিচ্ছে। মাঝে মধ্যে একটু অবসেসড হয়ে যায়, সেটা হচ্ছে খেলা নিয়ে। তো ভাই এইটাই মেইন ব্যাপার, দরকার নেই। কি হাসিল করবেন আপনি? বাংলাদেশ খেলায় হারবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আপনি কি হাসিল করবেন এখান থেকে? হাসিল করার কিচ্ছু নাই। ওকে চলুন আজকে এনায়েত ভাইকে ফলো করি। এনায়েত ভাইয়ের প্রতিটা ভিডিওতে বা মাঝে মধ্যে মিস যায়, বাট বেশিরভাগ ভিডিওতে উনি মিম পোস্ট করেন বা মিম শেয়ার করেন, ওটা নিয়ে একটু কথা বলেন। তো আজকে আমিও করবো। মুশফিকুর রহমান আশিক ভাই আমার খুবই প্রিয় একজন লেখক, ওনার লেখা অনেক আগে থেকেই পড়ি। তো উনি লিখেছেন মিরপুরের মডেল টেস্টে A+ পেয়ে দুবাইয়ের বোর্ড পরীক্ষায় ফেল করার যে পেপারটা। এবার হচ্ছে আমার আরেকজন প্রিয় লেখক আবু সাইদ নূর আহমেদ ভাই, ওনার লেখা ছিল ব্রেকিং নিউজ, আজকে অস্ট্রেলিয়ার সাথে জিতলে বাংলাদেশ চলে যেতে পারে সরাসরি ফাইনালে। কিভাবে? খুব সহজে। বাংলাদেশকে সরাসরি ফাইনালে পাঠাতে পারেন আপনারা, যেভাবে বাংলাদেশ খেলতে পারে ফাইনালে, তার সূত্র আছে নিচের লিঙ্কে। এই জন্য নিচের লিঙ্কটি ক্লিক করে বাংলাদেশ টিমকে আপনার মূল্যবান ভোটটি প্রদান করে ফাইনালে যেতে সাহায্য করুন। http গাঞ্জা খাইয়া ঘুমা স্বপ্নে pabi.com/ph। নিশম ভাইও আমার একজন প্রিয় লেখক, ওনার শেয়ার করা মিমটি ছিল এরকম: এখনও সেমিফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের। ইংল্যান্ড ব্যতীত গ্রুপের অন্যান্য দলের সব প্লেয়ার যদি আজ রাতে আত্মহত্যা করে বা অন্য কোনোভাবে মারা যায় তাহলে সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ। আমিনুল ইসলাম স্যার একজন প্রবাসী শিক্ষক, যার ক্লাস তো আমি কখনো করিনি, বাট ওনার লেখা আমি পড়ি, ওনার লেখা পড়ে আমি ওনার ফ্যান। সো ওনার এই লেখাটা অনেক সুন্দর ছিল। আম্পায়ার অন্তত 2টা হোয়াইট দেয় নাই, কি আর করা, শেষমেশ দোষ আম্পায়ারকেই দিই। খেলোয়াড়দের দোষ দিলে যদি আবার আয়না দেখতে বলে। মুশফিক ব্রো। তবে হাসিটাটা যাই হোক, মিম টিম যাই হোক, আমি একটি সিরিয়াস পোস্ট এবং সিরিয়াস কথার মাধ্যমে আমার ভিডিও শেষ করছি। সেটি হচ্ছে আমিনুল ইসলাম স্যার তার আরেকটি পোস্টে বলেছিলেন কেন আমাদের এই অবস্থা, কারণ এটাই আমাদের মান। শুধু ক্রিকেট না, সকল কিছুতেই আমাদের মান বিশ্ব পর্যায়ে এমন। এরপরও আমরাই সেরা। আর হ্যাঁ, ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও না ভালো লাগলেও সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমার জন্য ভালো, ইনফ্যাক্ট আপনার জন্য ভালো হতে পারে, নেক্সট টাইম ভালো ভিডিও আসতেও পারে। সো স্টে টিউনড, বাই বাই।
এখন হচ্ছে সময় 1টা 2, বাট এখানের প্লেস নজরটা এমন অনেকটা লাইক মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো। চলে আসছে আবার বুখারিতে। দিস ইজ বুখারি বাইক। আজকে হয়তো খাবার পাবো না, আজকে অনেকগুলো আছে, যথেষ্ট পরিমাণে আছে, মানে বলা যায় যে আজকে বুফে খেলেও শেষ করতে পারবো না এমন অবস্থা। রুটির সাইজ, আর এখানে আমার পরোটা বানায়, পরোটা এখানে। সো এর আগে তো আমি আপনাদের ভিডিও দেখাইছি বুখারির স্পেশাল পরোটা সম্পর্কে, যে ওদের পরোটা আসলে অনেক বড় বড় হয়। এই হচ্ছে না পরোটা বড়, এই তো চলে আসছে সুগ্রান। এইটা হচ্ছে 160 টাকা, এটা টেস্ট যথেষ্ট ভালো। আমরা আলু পাকলা একটা নিয়ে আসছি, ওরা দিয়ে আলু খাবো, ঠিক আছে। যথেষ্ট পরিমাণে ক্যাপসিকাম, টমেটো, আলু দেওয়া থাকে, শসা, মায়োনিজের পরিমাণ একটু কম, বাট মায়োনিজটা খুবই টেস্টি। এই হচ্ছে পুরো চাপ। দেখি আজকের টেস্ট কেমন। মশলা মাখানোটা মানতেই হবে, জাস্ট অসাম। এই ভিডিওর কোনো অপশন নাই, টেস্ট আনবিটেবল, আনবিটেবল। পরোটা দিয়ে একটু খেয়ে যায়, পরোটার সাথে এক কথায় পরোটা ইজ লাভ। এখন হচ্ছে সময় 1টা 2, বাট এখানের প্লেস নজরটা এমন অনেকটা লাইক মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো। সন্ধ্যা না, অ্যাকচুয়ালি মেবি জাস্ট অন্ধকার, এখানে রাত বলতে কিছু নেই। জুসের জন্য অপেক্ষা করতেছি। আজকে আমি অর্ডার দিচ্ছি, নর্মালি আলকারিম জুস বারে যখন আসি তখন যেটা কখনো খাই নাই ওইটা একটু একটু ট্রাই করি, কিন্তু আজকে পেটটা এত বেশি জ্যাম, আজকে অরেঞ্জ জুস খেতে ইচ্ছা করতেছিল, তো শুধু অরেঞ্জ জুস অর্ডার করছি। তেমন রিভিউ দেওয়ার কিছু নাই, ওদের জুস সবগুলোই ভালো হয়। ভাই অরেঞ্জ, অরেঞ্জ দেন আমার, থ্যাংক ইউ। অরেঞ্জ জুস চলে এসছে। না আজকে ভালো হয় না, মনে হচ্ছে পচা কমলা টমলা কিছু ঢুকাই দিছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি নেগেটিভ রিভিউ দিব না, কারণ এর আগে আমি যতবার খাইছি ততবারই ভালো ছিল। এবার কেউ খারাপ করলে তাকে খারাপ বলতে নেই, কারণ এর আগের আরও 5-6 বারের সার্ভিস ভালো ছিল। তোরা কি কিছু খাবি না ডিসাইড করতে পারোস নাই? পেস্তা বাদামের টাকা, ওটা মজা আছে। অন্যদিকে জানা রে ভাই, নে খাবি। তো আমাদের সাথে ক্যান্ডিডেট পাওয়া গেছি যে আগুন পান খাইতে চায় না। আমাদের রুবেল ভাই আজকে আগুন পান খাবে, আমরা দেখবো। ঠিক আছে, খাবেন? ও সে স্মোক করতে পারছে না বলে সে এখন পান খাবে, মানে পিনিক লাগবে। সবচেয়ে বড় কথা, দোস্ত পান খেলে পিনিক হয়। ওকে, যে মামা আগুন পান বানাচ্ছে। First time? Hey!
আমি কি করতে আমি জানি না মজা নিয়ে দেখো মজা অনেক মজা হলো অনেক এটা কি আমি গিলমু না ভালামু গিলমু নাকি ভালো দিমু তাই কি আমি গিলমু না ভালো দিমু ভালামু তুই বেঁচে আসিস না মরবি ক চেহারাটা দেখে আপনার কি মনে হয় সুস্থ হাতে কি করছে ও হাত কেচা একটা জোরে কর মুকুল মুকুল কেমন লাগে গরম ভাই ওই মরে যেতেছে এবারে বাঁচান you, Mr. Stark. You, buddy. That fucking sucks! And then I punch your mother next to it. Fuck you! Oh, fuck you! Fuck you! Fuck you, fuck you, fuck you, fuck you, fuck you! Fuck you! Fuck you! Is your fucking kids not fucking farting? No fucking fighting! Big sexy coming through! Fuck you! Fuck you! Fuck you! Fuck you! এই যে এতক্ষণ যে শোনালাম এই কথাগুলো দিয়ে কি বোঝেন আপনি? নেটিভ ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো বোঝেন কিছু? পটল তোলা মানে যেমন সবজি তোলা না, তেমনি ফাক মি মোর মানেও আরো সেক্স করতে চাওয়া না। ক্যাটস এন্ড ডগস মানে যেমন বিড়াল কুকুর না, তেমনি ফাক মি মোর মানেও আরো সেক্স করতে চাওয়া না। হিট দ্য বুলসআই মানে যেমন ষাঁড়ের চোখে আঘাত করা না, তেমনি ভিডিওগুলোতে প্লে করা এই ধরনের শব্দগুলো এর মানেই না যৌন উস্কানিমূলক বা যৌন সংবেদনশীল কোনো বাক্য। ভাই, ইটস হাই টাইম নাও কাম আউট ফ্রম ইউর লিটল শেল অ্যান্ড থিঙ্ক বিগ। নিজে পর্ন দেখো, মাস্টারবেট করো, তাদের তো প্রবলেম নেই, তাহলে অন্যজনের বেলায় কেন এত সমস্যা? সুদ খাও বা দাও, ঘুষ খাও বা দাও, তাতে তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যত দোষ নন্দ ঘোষ, সব দোষ অন্যের ঘাড়ে। ওয়াই ম্যান? এই যে কিছুদিন আগে বাবা দিবস গেল, বাবা দিবসে সবার পোস্ট দেখলাম তার বাবাই হিরো, সর্বশ্রেষ্ঠ বাবাই তার। তাহলে ভাই, দেশের মধ্যে খাদ্যে ভেজাল করে কি দুর্নীতি করে আমাদের দেশ দুর্নীতিতে এত চ্যাম্পিয়ন কিভাবে হয়? তাহলে অফকোর্স আমাদের রোল মডেলগুলোর মধ্যে প্রবলেম। আর সমস্যা যখন পরিবার থেকে, তাহলে আমরা যখন অন্য কারো উপর আঙ্গুল তুলবো, অবশ্যই নিজেদের একটু ভাবা উচিত। আসলে ফাক মি মোর মানে হচ্ছে আমাকে আরো জ্বালাও, আরো যন্ত্রণা দাও। এই যে পরিমণির নামে মামলাগুলোর পর এখন ওকে কোর্টে হাজিরা দিতে হবে, এমন বারবার হাজিরা দেওয়া এটা প্যারাশানির ব্যাপার অবশ্যই। এর মধ্যে ওর নামে যখন মামলা হলো, র্যাব ওকে ধরে নিয়ে গেল, তখন কিন্তু ওর জেল খাটতে হয়েছিল। সো এগুলো কিন্তু অফকোর্স সাফারিংসের মধ্যে পড়ে। তো এমন সাফারিংসের মধ্যে দিয়ে থাকার পর কেউ বলতেই পারে ফাক মি মোর, এভরিওয়ান ওয়াজ ফাকিং হার, এভরিথিং ওয়াজ ফাকিং হার, ইভেন দ্য নেচার ওয়াজ ফাকিং হার। পরিমণি ভালো কি খারাপ আমি সেদিকে যাব না, দ্যাট ইজ লিস্ট অফ মাই কনসার্ন। এই যে ছেলেমেয়েগুলো স্কুলের, কলেজের বা বিশ্ববিদ্যালয়ের, এরাও শব্দের খেলা বোঝে না, শব্দের ইমোশন বা একটা সিচুয়েশনও পড়লে তখন মানুষ কি বলে, সেটার মিনিং কি হতে পারে, মর্মার্থ কি হতে পারে, ভাবানুবাদ কি হতে পারে, সেটা বোঝে না। আমার সমস্যা সেখানে, আমার কনসার্ন সেখানে, আমার মেজাজ খারাপ হয়, আমার টেম্পার পুরো হট হয়ে যায় সেখানে। কিছু পোলাপান সেমিস্টারে 5টা ক্লাস মিস দিবে, 5টা নাম্বার খোয়াবে, তারপর হাহুতাশ করবে, সারা মাস ডেট করবে, আরামে ঘুমাবে, তারপর B- পাবে, আবার হাহুতাশ করবে, এরপর ফ্রেন্ডের সাথে বলবে শিট ম্যান
what the fuck is wrong with that faculty? So ভাই পরিমণি fuck me more বা আপনার what the fuck is wrong with that faculty এই বাক্যগুলি না যৌন উস্কানিমূলক না বা সেক্সুয়ালিটির ধারে কাছেও নাই। সো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা কলেজে পড়েন বা যা কিছুই করেন বা আপনি পড়াশোনা নাই করেন, বাট মিনিমাম একটু কমন সেন্স খাটাবেন যে কোনো কিছু বলার আগে, যে কোনো কিছু পোস্ট করার আগে। আর হ্যাঁ, সবশেষ আমার কথা হচ্ছে এতটুকুই, পরিমণিও একজন মানুষ, একজন ভিকটিম, একজন সাফারার। ওর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের কিন্তু এত কঠোরভাবে বিচার হয়নি, এত কঠোরভাবে নিউজ করা হয়নি, আপনারা এত কঠোরভাবে ট্রলও করেননি যত কঠোরভাবে ট্রল আপনারা পরিমণিকে করেছেন। সো দ্যাটস ইট। যদি আমার সেন্সগুলি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি মনে হয় দ্যাট ওয়াজ বাকওয়াস ননসেন্স, দেন আই এম সরি। যদি আমার কোনো শব্দ আপনাকে কষ্ট দিয়ে থাকে, দেন আই এম ট্রুলি সরি। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই ভাবা উচিত এই ধরনের সেন্সিটিভ ব্যাপারগুলোতে ট্রল করতে বা যা কিছুই হোক, মানুষ কেন বলে একটু ভাবা উচিত। কষ্ট সবার থাকে, আপনিও থাকেন কষ্ট। সিম্পল ইজ দ্যাট। হোয়াটসঅ্যাপ জনগণ, ফাইনালি আপনারা যারা নারায়ণগঞ্জে খেতে চান তাদের জন্য খুঁজে বের করলাম খানপুর। খানপুরটা অনেকটা আপনারা যারা তালতলা গেছেন বা আপনারা যারা ধানমন্ডি গেছেন, স্ট্রিটের দুই পাশে শুধুমাত্র রেস্টুরেন্ট। তো এখানে এরকম না, স্ট্রিটের শুধুমাত্র এক পাশে রেস্টুরেন্ট অনেকগুলো আছে। এর মধ্যে পিৎজা কই, অনেকে দেখে বুঝবেন হয়তো পিৎজা কো, বাট ইট ইজ পিৎজা কই, ঠিক আছে, আইটা উল্টা করে দেওয়া, তো বোঝা মুশকিল। তো ঘটনা হচ্ছে 4 ধরনের পিৎজা আজকে টেস্ট করার পর মনে হলো পিৎজার কোয়ালিটি ভালো ছিল প্লেস এমন প্রাইস অনুযায়ী। কিন্তু ভাই ট্রাস্ট মি, যারা ঝাল খেতে পারেন না তারা স্পাইসি যেই সস আছে, ঠিক আছে, এই সসটা দেখতে একই রকম, একটা স্পাইসি আর একটা একটু লেস স্পাইসি, ঠিক আছে। তো যারা ঝাল খেতে পারেন না তারা ভুলেও স্পাইসি সসটা নিয়েন না, তাই জানে মরবেন। এই যে আমার চারদিক থেকে ঘাম হইতেছে প্রচুর, গরমে অবস্থা খারাপ। যেহেতু আসে পড়ছি ক্যামেরাতে ফ্রেমে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইটস XONEX Zone X, subscribe to his channel. Yeah, thank you. এটা খেতে হলে আপনাকে বাইরে বসে খেতে হবে, লাইক দিস এন্ড দিস। তুমি কি আরেকবার বলবা তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য? সো হি ইজ জোন এক্স, XON, রাইট, এভাবেই তো না, XONEX, ঠিক আছে। সার্চ হিম ইফ ইউ ওয়ান্ট সাম সোলফুল সংস। ওপস পড়ে নাও, হ্যাঁ, রাইট। সো লাইক ফাইনালি আমার সসও চলে আসছে, তো সসগুলো খুলে নেন। Good blogger is here. Subscribe to his channel. ইটালিয়ান বস, তুই আসবি না, তুই এখানে বস। সফটনেস ঠিক আছে, ভিতরে যথেষ্ট পরিমাণে সসেজেস কাটা দেখা যায়। দেখা যায়। Tastes good. Then jalapeno. This one is jalapeno. অনেক অন্ধকার দেখা যায় কি? না দেখা যায়, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, আমরা কোথায় আছি? পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা গেলে আমার অনেক পিছনে যেতে হবে, তখন তোর বয়স শোনা যাবে না। হ্যাঁ, ওইটা নিতে পারি। প্রচুর পরিমাণে সসেজ, ওয়েট, এটার মধ্যে সসেজ গোল গোল করে কাটা, এটার মধ্যে সসেজ লম্বা লম্বা করে কাটা। চিকেন বারবিকিউ ছিল এটা, চিকেন বারবিকিউ। A good amount of chicken is here. ওইগুলোর ভিতরে সসেজ লম্বা করে গোল করে কাটা, এর মধ্যে চিকেন দেওয়া, চিকেন বারবিকিউ যদিও। আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ, সসেজ পিজা, এগুলো পেপার চিকেন আছে করবো। দোস্ত এটা কি হতে পারে? কর্ন না? হ্যাঁ, রাইট।
কর্ন মুখে লাগতেছে কিন্তু টেস্ট কেমন? টেস্টটা তো বোঝা যাচ্ছে না, কর্নের টেস্ট কেমন যেন মানে মিহিন হয়ে গেছে পিজার। আচ্ছা আচ্ছা, স্বাদ কেন বুঝি না, যেটা খেতে থাকলো ডিফারেন্ট স্বাদ। আমি বুঝতেছি প্রত্যেকটা টেস্টই ডিফারেন্ট। চিকেন বারবিকিউর দাম একটু বেশি 275, বাকি সবগুলো 175 করে। ওই যে পিছনে পিৎজা কই, তো খাওয়া দাওয়া করে বের হলাম। ম্যান, আপনারা ওদের এখানে আসলে অবশ্যই আপনারা নিচে যে রুটিটা হয় ওইটা কি আপনারা পাতলা খাবেন আর মোটা খাবেন আর মিডিয়াম খাবেন অবশ্যই বলে নেবেন, কারণ আমরা কিছু বলি নাই, কারণ মেনুতে উল্লেখ করা ছিল না। যেমন পিৎজা বার্গে গেলে আপনি এটা কি মানে ওই ক্রাস্ট সাইজটা কি থিন হবে আর মানে একটু ফ্যাট হবে, ওটা ওইখান থেকে উল্লেখ করা থাকে, যার কারণে আপনি দেখে বলতে পারবেন। বাট যখন আপনি এখানে আসবেন এটা উল্লেখ না থাকলে দেখা গেছে আপনি বলতে ভুলে যাবেন। সো এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে নিচ থেকে একটু বলে দিবেন যেন রুটির সাইজটা, সোজা কথায় রুটির সাইজটা যেন একটু চিকন হয়। আমার একটু ব্যথা হয়ে গেছে বলা যায়, জাস্ট আমি 5টা স্লাইস খাইছি, 7 ইঞ্চেসের নেওয়া ছিল সবগুলো এই আর কি। ইটালিয়ানো, জেলেপিনো আর চিকেন সসেস পিৎজা 3টা ছিল 195 করে 7 ইঞ্চেস, আর বারবিকিউ যেটা ছিল দ্যাট ওয়াজ 295 7 ইঞ্চেস। এখানে কী কী পাওয়া যায়, চটপটি ফুচকা থেকে ধরে কনফেকশনারি আইটেমও পাওয়া যায়, দ্য কফি। দোস্ত মনে হয় না একদিন এই জায়গাটা ওই যে খিলগাঁও তালতলা ধানমন্ডির মতো হয়ে যাবে, দুই পাশে শুধু রেস্টুরেন্ট থাকবে। অলরেডি হয়ে গেছে, বাট লকডাউনের জন্য হ্যাঁ, মানে অনেকগুলো স্ট্রিট ফুডও মনে হয় ছিল, স্ট্রিট ভ্যান ছিল, এগুলো নাই এখন। অনেক ফুড কার্ট অনেক ছিল। সো মানে অলরেডি হয়ে গেছে খিলগাঁওর মতো দেখা যায়। এটাই তো নারায়ণগঞ্জবাসীর জন্য এটা আসলে সুখবর, কারণ আমরা মোটামুটি সবাই কিন্তু খাইতে টাইতে যখন যাই আমাদের ওই ধানমন্ডির ছাড়া কোনো উপায় নেই, মানে মিনিমাম পুরান ঢাকা আমাদের থেকে কাছে হইতো। হ্যাঁ, ওইটাই। বাহ, এখানে লাইটিংটা সুন্দর। নারায়ণগঞ্জের এই লাইটটা সুন্দর, নারায়ণগঞ্জে আসলে অনেক জায়গায় এরকম লাইটিংটা দেখতে পাবেন। সো আস্তে আস্তে আবার খানপুর 3 রাস্তার মোড়ে চলে আসছি। This is where this video ends. So see you on next video. Till then, goodbye. হাইওয়ে রাস্তা শেষ করে মাত্রই সীতাকোটের যে অফ রোড, সীতাকোট বিহারের দিকে যেতে হলে আপনাকে হাইওয়ের পাশ দিয়ে একটি গলির মতো রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তো আমরা মাত্রই সেই রাস্তায় উঠলাম। দিনাজপুরের এই সীতাকোট বিহার মূলত একটি বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঠ। এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, ভিক্ষুদের বাসস্থান, ধর্মীয় আচারাদি সম্পন্ন ও ধ্যান করার স্থান এবং বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে একে সংজ্ঞায়িত করা যায়। প্রাচীন সংস্কৃত এবং পলি গ্রন্থগুলোতে বিহার শব্দটি আনন্দ ভ্রমণ অথবা বিচরণ করার আয়োজনকে বোঝানো হতো। পরবর্তীতে ধারণাটি স্থাপত্যবিদ্যায় রূপান্তরিত হলে এটি দ্বারা সন্ন্যাসীদের বাসস্থানকে বোঝানো হতো, যা আঙিনা দ্বারা সজ্জিত। খুব বেশি আশা নিয়ে ঘুরতে আসলে একটু হতাশই হবেন, কারণ এই ব্যানার ছাড়া আর এই বিরান ভূমি ছাড়া এখানে দেখার তেমন কিছুই নেই। এই বিহারটিতে 41টি কক্ষ ছিল, উত্তর বাহুতে 8টি এবং অন্য 3 বাহুতে 11টি করে। হিস্ট্রিক্যাল প্লেসেস আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, এই প্লেসে তেমন কিছু পাইনি, বাট কেন যেন আমার ভালো লাগছিল। আর দুপুরের কড়া রোদ, আমরা এখানে বেশিক্ষণ স্টে করিনি, আমরা চলে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের দিনাজপুরের শেষ গন্তব্য এবং আমরা এখন যাব বাসার উদ্দেশ্যে। প্লেসটি কেমন লাগলো এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লেগে থাকলেও সাবস্ক্রাইব করতে পারেন। যে খাবার নিয়ে সুখী না থাকতে পারে তার গার্লফ্রেন্ড কেউ জীবনে সুখ দিতে পারবে না। তোমার মতামত কি মামা? মজা আছে। আমার লাইফে খাওয়া বেস্ট নান রুটি হচ্ছে এই সুগন্ধাতে, দ্য বেস্ট বোরহানি আই হ্যাভ এভার হ্যাড। What's up জনগণ, and welcome back to another new video. নারায়ণগঞ্জে আসলে পিৎজা, বার্গার বা ফ্যান্সি ফুড ছাড়া সাধারণ আইটেমের বেস্ট টেস্ট যদি পেতে চান তাহলে আপনাদের আসতে হবে সুগন্ধাতেই। আমি আজ পর্যন্ত সুগন্ধার তেমন কোনো হেটার্স পাইনি। আমি, আমার ফ্যামিলির সবাই, আমার আশেপাশের সকল ফ্রেন্ড সবাই মোটামুটি সুগন্ধা অনেক বেশি পছন্দ করে।
মামা সব কিছুই কি আছে? না না বলি মেনুর যত আইটেম আছে সব কিছু অ্যাভেলেবল। ওকে, এর আগে খাই নাই কি কি? এর মধ্যে আমি বাটার নান আর বাটার নান খাবো আর হচ্ছে যা আছে তাই খাবো। আমাদের নিউ ব্লগার ইন দ্য টাউন। অর্ডার হয়ে গেছে। খাবার অলমোস্ট ওদেরটা চলে আসছে। মামা আমারটা কি আসতে একটু টাইম লাগবে না আমারটা চলে আসবে এখনই? আচ্ছা ঠিক আছে। গড মাই পেশওয়ারি পরোটা চলে আসছে। ইট লুকস ডেলিশিয়াস ম্যান। পিস যদি গুনি 1 2 3 4 5 6 7 8 টোটাল 9টার মতো মনে হচ্ছে। সো আই এম হ্যাপি উইথ মাই ফুড। পুরি খাওয়ার মধ্যে একটা ফিল আছে অবশ্য, হালকা মিষ্টি মিষ্টি একটা ভাইব। উপরের দিকটা একেবারে মুচমুচে। ও মাই গড, নান রুটিটা খান পাগল করে দেওয়ার মতো। নান রুটি জাস্ট অসম স্মেল ম্যান। তখন আমরা খেতে গিয়েছিলাম মরজে, তো ওইখানে গিয়ে ডিসিশন নিল, মানে এখানে না আমি আগেও খেয়েছি, তো খাওয়ার পর মানে ওদের বললাম যে মরজে যাবি, তেমন শান্তি নেই। বাট আমার লাইফে খাওয়া বেস্ট নান রুটি হচ্ছে এই সুগন্ধাতে, ঠিক আছে? তো এটা শোনার পর হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে। তো সুগন্ধার পেশোয়ারি পরোটা আমি আগে কখনো খাইনি, দ্যাটস ওয়াই এবার নিলাম। বাট আই এম স্যাটিসফাইড। মজা আছে, একেবারে পারফেক্টলি কুক, পারফেক্টলি সফট, মানে ঠিক মনের মাধুরী, মানে ঠিক মনে যেমনটা চায় অ্যাকচুয়ালি। সত্যি বলতে মানে কুডন্ট বি বেটার, এর চেয়ে ভালো হতে পারে না। নান রুটিতে বাটার অ্যান্ড ঘিয়ের পরিমাণ খুবই চমৎকার, মানে আসার সময় একটা ভালো স্মেল চলে আসে। যে কেউ মানে যে কোনো নান প্রেমী বা বাটার নান প্রেমী এটা প্রেমে করতে বাধ্য। পরিমাণে একটু বড় হয়, দাম একটু বেশি নেবে, 110 আর সামথিং, ঠিক আছে? বাট ঘটনা হচ্ছে আমি যতবার গ্রিল খেয়েছি আমি স্যাটিসফাইড। সাইজ অ্যান্ড টেস্ট, মশলার পরিমাণ নিউট্রাল থাকে। ওদের আপ্যায়নের স্টাইলও যথেষ্ট ভালো, সাথে সাথে ওরা সালাদ প্লাস মায়োনিজ যথেষ্ট পরিমাণে দিয়ে দেয়। ও মাই গড, না আমি বাম হাতে খাচ্ছি না, এটা মিররের কারণে আমার মনে হচ্ছে, মিরর হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে বাম হাতে খাচ্ছি। অনেক দোকানে গ্রিল খাবেন, এটা হচ্ছে শুকিয়ে গেছে বা বেশি পুড়ে গেছে, পারফেক্টলি গ্রিলড অ্যান্ড সফট। মোহাম্মদপুরে যেতে গেলে যেমন হক বেকারি প্রচুর পরিমাণে দেখবেন, তেমনি আপনি নারায়ণগঞ্জের আশেপাশে আসলে এখানে সেখানে সব জায়গায় সুগন্ধার দেখবেন। বিশেষ করে নারায়ণগঞ্জের যে চাষারা চত্বরের আশেপাশে অনেকগুলো সুগন্ধার দোকান আছে, কেক হাউস আলাদা, জুস বার আলাদা, ফাস্টফুডের দোকান আলাদা, সব কিছু মিলে ঝুলেই। আসার পর হাত ধুবে না জানে, হাত ধোয়ার জন্য অলরেডি পানি দিয়ে চলে গেছে, এটা সবসময় করে। এখন ভিডিও করছি দেখে এমন না, দ্য বেস্ট বোরহানি আই হ্যাভ এভার হ্যাড। এইখানে এর সাথে কারো কম্পেয়ার হতেই পারে না। হ্যাঁ, এই হচ্ছে সুগন্ধা প্লাস স্পেশাল বোরহানি। আমার অলরেডি সার্ভ করে দিয়েছে, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। ঘনত্ব একেবারে পারফেক্ট, যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এটার মধ্যে সব কিছু পারফেক্ট। মিষ্টতা,
নোনা, ঝাল, or mint flavor, everything is fine, just fine. সবচেয়ে জোস তোর কাছে? লাইফ টাইম বেস্ট এই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। আমরা খাচ্ছি প্রায় হবে 15-20 মিনিটের মধ্যে হবে। রুটি একেবারে ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল এটা খুবই সফট, পারফেক্ট কন্ডিশন। মানে ঠান্ডা হয়ে গেলে অনেক জায়গায় অনেক রুটি একেবারে খাওয়া যায় না, যেটা এখানে একবারে হয় না। নারায়ণগঞ্জের যে কারো কাছেই মানে সুগন্ধার প্রশংসা তো পাবেন, যদি আপনি একবার খান দেন এটা বুঝে যাবেন যে ওয়াই, মানে তারা এতই প্রশংসা কেনই বা করে এটা। ধরতেও যেমন সফট, খেতেও একদম সেম সফট। হ্যাঁ, গরম পানি দিত, হাতে তো নারে গরম পানি দেয়। সুগন্ধ প্লাস নারায়ণগঞ্জ এই পর্যন্তই ছিল। তবে আর যেই বলেন, গরম পানি দিয়ে না হাতে ভাবে কচলে দিত অনেক মজা। ওয়ার্ম ফিলিং, ওয়ার্ম ওয়েলকামিং, সব কিছুই আনন্দের। দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। পিস মাংস, একটা ডিম, আর কিছু আছে। তুমি এক গ্লাস দাও, যদি মজা লাগে তাহলে আরেকটা নেবে। হোয়াটসঅ্যাপ জনগণ, আজকে আপনাদের নিয়ে আসছি কিংস বিরিয়ানি হাউস। এই ভিজে জামা কাপড় বাট কাচ্চি মিস হবে না। কি কি আছে আপনাদের এখানে? ওমা, খাসির কাচ্চি নাই? বিফ কাচ্চি। হ্যাঁ হ্যাঁ, আমার একটা খাসির কাচ্চি। আল্লাহ জানে কপালে কি আছে, লাস্ট খাসির কাচ্চি আমার কপালে। মামা আগেই সালাদ টালাদ দিয়ে গেছে, ক্যামেরা ধরার কারণে কিনা জানি না। শুরু করো। এই তো কাচ্চি চলে আসছে। মামা কত টাকা এটা? 170 টাকা। এখানে কি শুধু পিস মাংস, একটা ডিম আর কিছু আছে? এটার মধ্যে প্লাস করছিস না? আমার কাচ্চির আলু এত ছোট কেন? ও এমনি দোকান খোলা হয় কয়টার দিকে তোমাদের? আচ্ছা আচ্ছা। মামা আমি তো ডিম খাই না, আমাকে ডিমের বদল অন্য কিছু দেওয়া যায়? না থাক, রাইস লাগবে না, ওখানে ডিম আমার বন্ধু খাবে। চল। সো কাচ্চি, লেটস সি কেমন লাগে। দেখতে খুব স্পাইসি মনে হলো, খুব বেশি স্পাইসি না। দেখি মাংসটার কি অবস্থা। মাংসের টেস্ট ভালো, বাট একটু নরম, একটু জুসি হলে আরো বেটার হতো। বাট পিওরলি ইউ ক্যান কমপ্লেন, কারণ এটা 170 টাকা। এটা পাশে সুমাইতে আমি আগে গিয়েছিলাম, ওইখানে মেবি 180 টাকা। তো অত বেশি ডিফারেন্ট। মামা তোমাদের বোরহানি আছে? হ্যাঁ, বোরহানি এটাও দাও। সুমাইয়াতে যদি কেউ বসেন কখনো বোরহানি খাবেন না। কত টাকা এটা? আগে মামা তুমি 1 গ্লাস দাও, যদি মজা লাগে তাহলে আরেকটা নেব। সবসময় ট্রিক্সটা অবলম্বন করবেন, যা কিছু নেবেন সিঙ্গেল নেবেন, যদি মজা লাগে এরপর আরেকটা নেওয়া যেতে পারে। প্যাটের বোধ আছে, লোকের ভালোই লাগতেছে। বন্ধু তোমার জন্য 2টা ডিম দিয়েছে, দেখাও। বাড়িয়ে দিল বলা। আচ্ছা একটা না, আমি দিছি একটা, আরেকটা ছিল, তোমার 2টা হয়ে গেছে টোটাল। ওকে, তো বোরহানি মোটামুটি ঘনই মনে হচ্ছে। আমার সিঙ্গেল গ্লাস কত টাকা?
একটু ঝাল, পুদিনা পাতা থেকে ধরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের ব্যালেন্স মনে হচ্ছে না। ঝালের পরিমাণ বেশি, ঘন মোটামুটি ঠিক আছে, কালারও ঠিক আছে। টেস্ট রেটিং আই গেস আমি দিব 6 আউট অফ 10। কাচ্চি 6 আউট অফ 10, মাংস 5 আউট অফ 10। So that's it. বন্ধু, আজকে আমাদের শাহেদ দ্য ফুড রিভিউয়ার ফ্রম THM। মাংসতে লবণ কিছু লাগতেছে। ওকে, আর হ্যাঁ, মাংস আর একটু জুসি হলে ভালো হতো। হ্যাঁ বন্ধু, আচ্ছা দেখুন, বোরহানিতে মনে হয় জিরাও দেয়, প্রচুর জিরার টেস্ট মনে হচ্ছে। মারা তো ঝালো, কাচ্চিও ঝাল ছিল। মিষ্টি কিছু ভালো লাগলো ভাই। বন্ধু সো এই হচ্ছে মোটামুটি প্রিন্স বিরিয়ানি হাউসের ডেকোরেশনস অ্যান্ড ইন্টেরিয়র। আর চেয়ারগুলো ছোট ছোট, যারা একটু স্বাস্থ্য তাদের বসতে কষ্ট হবে। সত্যি কথা বলতে আমারও বসতে কষ্ট হচ্ছিল। আমাদের খাবার শেষ সময়, অলমোস্ট 4 PM। ঠিক অপোজিটই হচ্ছে সুগন্ধা। এইখানে প্রিন্স, এখানে সুগন্ধা। সুগন্ধার বোরহানি হচ্ছে আমার কাছে আমার লাইফে খাওয়া বেস্ট বোরহানি। সুগন্ধা প্লাসের ফুড রিভিউ করেছিলাম, কিন্তু যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন এবং উপরের আই বাটনেও দেখতে পারবেন। সো এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফিল ফ্রি টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অন মাই কন্টেন্ট। থ্যাংক ইউ। 10 টাকা করে সবগুলো না? হ্যাঁ 10 টাকা। মাওয়া রোডের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি, রাতের বেলায় অন্ধকার, বিদঘুটে অন্ধকার, এরপর আস্তে আস্তে আলোর দেখা, তারপর আরেকটু সামনে যেতে যখন ব্রিজগুলো চলে আসে, তারপর যখন লাইটস অ্যান্ড ব্রিজ মিলে একটা কোল্যাব করে, ও মাই গুডনেস, মানে চমৎকার সুন্দর লাগে জিনিসটা। রাস্তা যেমন স্মুথ, একেবারেই তেমন ভাইব্রেট করে না, জাস্ট ফিল করতে ইচ্ছা করে, লাইক ফিল দ্য হাইওয়ে। আমার রোড নিয়ে তো অনেকেই অনেক কিছু বলে, অনেকের অনেক ভিডিও আছে। আমি আসলে এখানে তেমন কিছু অ্যাড করব না। আমার এক্সপিরিয়েন্সটা হলো এমন, এক্সপ্রেস হাইওয়ে আসলে ঠিক যেমনটা হওয়ার কথা, ইন্টারন্যাশনাল লেভেলে তো কখনো তেমন যায়নি, দেশের বাইরে এখনও তেমন ঘোরার সুযোগ পাইনি। তবে হ্যাঁ, এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে একটা ভালো ফিল দিয়েছে বলতে হবে। আমি যখন কাজপুর ব্রিজে বা দাউদকান্দি নতুন ব্রিজে, এমন আরও অনেক যখন যেখানে নতুন রাস্তা হয়, নতুন ব্রিজ হয়, ওইগুলো অনেক স্মুথ হয়, তো একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হলো, ও মাই গড, কত চমৎকার লাগতো ওইটার উপর দিয়ে চালাতে। বালি নেই, এক্সট্রা নুড়ি পাথর কোনা কিচ্ছু নেই, অ্যাক্সিডেন্টের তেমন ভয় নেই, জাস্ট ধুমায়া চালানো যেত। তো মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ধুমায়া চালানো যাবে না, এখানে অ্যাক্সিডেন্টের রিস্ক বাংলাদেশের যে কোনো রাস্তার তুলনায় অনেক বেশি, একটু সাবধানে চালাতে হবে। তো আমি মোটামুটি আমার স্পিড কন্ট্রোলে রেখেই 110-15-তে চালিয়ে যাচ্ছিলাম। আমি আরও হাই স্পিডে যেতে পারতাম, বাট আমার কাছে জিনিসটা রিস্কি মনে হচ্ছিল।
শেষে যারে যতই বলি রাইট সেফ, এটা সেফ, সেটা সেফ, আসলে যাই বলি কোনো কাজ হবে না, যে যার মতোই চালাবে। সো আমি আসলে গিভ আপ করে দিছি সমাজ সংস্কারের কাজ। আমার আর কারোর প্রতি তেমন কোনো আশা আকাঙ্ক্ষা নাই, জাস্ট নিজের ঠিকঠাক মতো বেঁচে থাকতে পারলেই হলো। আর যার ঠিকঠাক মতো বেঁচে থাকার ইচ্ছা আছে সে আসলে খুঁজেই নেবে কোনটা ভালো কোনটা খারাপ, কী করলে ভালো হবে। তো এই কারণে কাউকে আর তেমন উপদেশ দেওয়ার দরকার নেই। সো হ্যাপি রাইডিং। আমি আর তেমন কথা বাড়াবো না এই ভিডিওতে। এনজয় করুন আপনারা এই রোড সিনারিও অ্যান্ড নাইট রোড অফ মাওয়া, and enjoy the music. মাওয়া থেকে আমরা প্যাকড আপ, ইলিশ মাছ নেই, আজকে থেকে ইলিশ বন্ধ। অ্যান্ড ইটস নাও টাইম টু গো ফর নাজিরা বাজার। এখন নাজিরা বাজার থেকে শুরু করব। নাজিরা বাজারে গিয়ে মূল প্ল্যান হচ্ছে বোখারিতে চাপ খাওয়া, ভেজিটেবল চিকেন চাপ, হুইচ ইজ মাই ফেভারিট। কে কী খাবে জানি না। জুস খাওয়ারও প্ল্যান আছে কিছুটা। ভাই সামনে যান, সামনে যান। ভাইয়ের রেসেপ্টার কালারিং অনেক সুন্দর লাগে আমার কাছে। চক স্টিকার্স ভাই, এই যে এটাই কি এটার ম্যানুফ্যাকচারার, মানে স্টিকারের চক স্টিকার্স? লাগে তারিখটা হচ্ছে কত তারিখ আজকে? 5, রাইট? 4 তারিখের দিন, মানে 5 তারিখ, যেহেতু 12টা ওভার হয়ে গেছে, আজকে 5 তারিখ, সেক্ষেত্রে আজকে 5 তারিখ। এই রেস্টুরেন্টগুলো সুন্দর, যেমন সুন্দর আপনাকে দামও কিনতে হবে তেমন। তো এই ক্ষেত্রে যারা চিনে তারা বেশিরভাগ গিয়ে ওখান থেকে খেয়ে নেয়। এরপর নাজিরা বাজার পুরান ঢাকায় গিয়ে আমরা বোখারিতে খেয়েছিলাম। আরও পুরান ঢাকার ভিডিও দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করুন, আর ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। হ্যাপি রাইডিং, হ্যাপি ওয়াচিং, অ্যান্ড থ্যাংকস গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। What's up, Janagon? Welcome back to another video, and this time this is SK's Inn in Gaibandha. সাব্বির ভাইয়ের বাসা থেকে মূলত এসকেস ইন যেতে প্রায় 4 কিলোমিটার রাস্তা। ভাইয়ের বাইক 2টা, আমরা 5 জন 2 বাইকে করেই চলে গিয়েছিলাম। মাস্ক ছাড়া ঢুকতে দেবে না বললো, তাই মাস্ক পরে নিলাম আর কি। ঢুকার আগেই গেটের মধ্যে প্রাইস লিস্ট দেখতে পারবেন। ফর নাইট স্টে, ফর ফ্যামিলি প্যাকেজ, অনলি ফর সুইমিং পুল অর অনলি ফর এন্ট্রি, যেটাই নেন আর কি।
ফটো তোলার কেমন মুড থাকে না, খালি ভিডিও বানাইতে ইচ্ছা করে। রোল কেমন একসাথে বাট বাকি সবাই ক্যাত 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 ফটো তুলতে তুলতে জান ঢালাভালা করে ফেলাইছে। তবে রিসর্টটির প্রতিটি পয়েন্ট, প্রতিটি ভবন যথেষ্ট সুন্দর ছিল। খুব বেশি ফ্যান্সি কিছু না, আবার ফেলে দেওয়ার মতোও না। তবে হ্যাঁ, গেলে ভালো লাগবে এমনই একটি প্লেস, এসকেএস ইন। দ্য সুইমিং পুল। ভাই, এই বট গাছের নিচে কি জিন থাকতে পারে? আমরা কি আবার জিনের গল্প শুরু করবো? কালকে রাতের ঘটনা কি? এত সুন্দর বট গাছে পরি থাকবে। ওকে, গরিবের রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। ঘুরে আসতে হবে আবার। তো মগের মূল লোক না, আমি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হব। ৩০ নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে, আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। সামরিক শাসকরা ক্ষমতায় এসেই যে ছেলেদেরকে ধরে চুল কেটে দিচ্ছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাথার চুল কেটে দেয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে এক ছাত্র। অভিযুক্ত শিক্ষক অপসারণ বা বহিষ্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। ক্রসফায়ার কিংবা কোন একটা মানবাধিকারের লঙ্ঘন নিয়ে কথা বলতে যায় কর্তৃপক্ষ, কিন্তু ওই যে ওরা বলছে 5 জন মারা গেছে, আসলে কিন্তু 4 জন মারা গেছে। 4 জন না 5 জন সেটা নিয়ে তর্ক তোলার চেষ্টা করে। আপনিও কিন্তু সেটা তোলার একটা চেষ্টা করেছেন যে 14 না 16। দেখলাম গত 4-5 দিন ধরে এদের নাটক। প্রথম নাটক শুরু করছে 71 টেলিভিশন, দ্বিতীয় নাটক ফারহানা ম্যাম, তৃতীয় নাটক স্টুডেন্টরা। এই নাটকের মধ্যে সত্য কি আছে মিথ্যা কি আছে জানার কোনো উপায় নেই। স্টুডেন্টের চুল কাটা গেছে, আপনি চুল কাটার ফটো পাবেন, কে কাটছে তার কোনো ফটো নেই। ফারহানা ম্যাম বারবার বলতেছে উনি কাজটা করে নাই, এমন কিছু ঘটেই নাই, স্টুডেন্টরা এইসব কেন করতেছে উনি কিচ্ছু জানেন না। এমন ঘটনা প্রমাণও কিছু হয়েছে তাও বলা যাইতেছে না শিওরলি। আমরা 40 জন শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছি, পরীক্ষা দিতেছি 33 জনের মতো। সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগেরই 40 জন ছাত্র সেদিন হলে উপস্থিত ছিল। যখন কনফারেন্সে সবাই মিলে যাইতা ধরা হইলো ফারহানা ম্যামকে, তখন হাবিবুর বলতেছিল 40 জন ভর্তির পর 33 জনের মতো পরীক্ষার্থী ছিল। এরপর দিনে যখন তদন্ত রিপোর্ট আসলো তখন চলে আসলো যে 40 জনই পরীক্ষার হলে উপস্থিত ছিল। উই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য ট্রুথ।
আপনারা যদি মিডিয়ার উপরে বিলিভ করতে চান তাহলে আপনি কোনটা বিলিভ করেন পুরোটাই আপনার ব্যাপার। হাবিবুরের কথা বিলিভ করবেন আর তদন্তের পর যেই নতুন ম্যাম এসে দুটো কথা বলে গেল তার কথা বিলিভ করবেন। হাবিবুর বলছিল 18 থেকে 20 জনের একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল কিন্তু সামহাও দেওয়া হয়নি। সামহাও এই ঘটনা ম্যাম জেনে গেছে। এরপর হোস্ট কি বললো শুনেন। না হাবিবুর রহমান, আমি যদি সঠিক বুঝে থাকি আপনার কথা, সেটি হলো যে আপনারা যারা যারা স্মারকলিপিতে স্বাক্ষর করেছিলেন বা আপনারা যারা যারা যুক্ত ছিলেন এই দাবির সঙ্গে তাদেরকেই মূলত উনি চুল কেটে দিয়েছেন। হ্যাঁ, তাদের মধ্যে প্রায় 14 জনের চুল কেটে দিয়েছেন। তাদের মধ্যে যাকে যাকে উনি চিনতে পেরেছেন তাদের চুল কেটে দিয়েছেন। আরে আপনি পাগল, তাদের নাম তো পৌঁছাই নাই, তাদেরই আবার মূল চুল কাটবে কিভাবে বলেন তো? তখন আবার হাবিবুর বললো হ্যাঁ তাদের মধ্যে প্রায় 14 জনের চুল কেটে দিয়েছেন। তাদের মধ্যে যাকে যাকে উনি চিনতে পেরেছেন তাদের চুল কেটে দিয়েছেন। জি ভাইরে ভাই, গাঞ্জা কি শুকনা খাও না ভিজা খাও? হ্যাঁ, বিড়িতে খাও না ভাজিতে খাও বলো তো? ফাইনালি গতকালকে 71 টেলিভিশন একটা প্রতিবেদনে ওরা জানালো তদন্তের রিপোর্টে ফারহানা ম্যামকে গিলটি পাওয়া গেছে। ওরা শুধুমাত্র সিসিটিভি ফুটেজ দেখাইছে যেখানে দেখা যেতেছে একটা নারীর হাতে একটা কেচি যাই বলেন, অ্যাকচুয়ালি ইট ইজ এ সিজার, ওকে, চুল যেসব সিজার যে কাটতে হয় সেসব সিজার। আমার আঞ্চলিক ভাষায় এখানে এটাকে বলি কেচি, অনেক দেশে অনেক এটাকে কাচি বলে থাকে। সো হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার। তো ওই সিসিটিভি ফুটেজ আপনি ক্লিয়ারলি নিলেও আপনি এটাকে পুরোপুরি মানে জাস্টিফাই করতে পারবেন না দ্যাট ওয়াজ ফারহানা ম্যাম। ওকে, ধরে নিলাম দ্যাট ওয়াজ ফারহানা ম্যাম, ওকে, কিন্তু ঘটনা হচ্ছে এইটা দিয়ে তো ওনার হাতে কেচি ছিল বলেই যে ওনাকে আপনি দোষী সাব্যস্ত করবেন তা কিন্তু হয় না। কেউ কিন্তু দেখেনি ওনাকে চুল কাটতে, কেউ কিন্তু বলছেও না ওনাকে চুল কাটতে দেখছে। শুধুমাত্র 2 জন স্টুডেন্ট এসে বলতেছিল, হাবিবুর এবং জিহাদ আর জাহিদ, ওরা 2 জন বলতেছিল যে ওদের চুল কাটা হয়েছে, ওরা স্পটে ছিল। বাট ট্রাস্ট মি, এই যুগে এসে ভাই এমন কোন স্কুল ইউনিভার্সিটি কলেজ নাই যার হাতে একটা ফোন থাকে না। 14 জন হোক আর 16 জন হোক, যার হাতেই মানে যাদেরই চুল কাটা হোক না কেন, অন দা স্পট কারো না কারো কাছে ফোন থাকার কথা ছিল, কেউ না কেউ ছবি তুলতোই। এটা এমন হওয়ারই কথা না। সো এমন কেন হতে পারে? এর মধ্যে অনেকগুলো রিজন হতে পারে। এক, অ্যাজ এ ফিমেল তার টক্টোরিয়াল ডিউরেশন আর তার চেয়ারম্যানশিপ কারো সহ্য হচ্ছিল না, somebody wants her chair। 2, মেবি she was exercising power too much। আমাদের দেশে কিন্তু আমরা দেখি সরকারি অফিসে চাকরি করে খুব ছোট কেরানি হোক বা কনস্টেবল হোক বা এমন খুব ছোট ছোট চাকরি করে, এরাও খুব বেশি পাওয়ার এক্সারসাইজ করে। এদের দাপটের সাথে মানে কুলাই উঠে যায় না এমন অবস্থা। আমরা অফিসে গেলে কেমন যেন আমরা কীটপতঙ্গ হয়ে যাই। এরা অনেক বড় ধরনের কোনো প্রাণী হতে পারে। হাবিবুর বা এমন আরো কিছু স্টুডেন্টের সাথে ম্যামের কোনো পার্সোনাল রেশারেশি হতে পারে, এমন আরো অনেক কিছু হতে পারে। আসলে শিওরলি বলা যায় না। আচ্ছা, ধরেই নিলাম সে 14 জন বা 16 জনের চুল কাটছে, তো আপনার কি মনে হয় 14 জন 16 জনকে এক্সট্রা করে ডেকে নিয়ে গেছে কোথাও, কোনো একটা সিক্রেট প্লেসে কাটছে যেখানে কেউ দেখে নাই? আবার আপনার কি এইটাও মনে হয় যে 14 জনের মধ্যে থেকেও মানে সবাইকে খুব সিক্রেটলি ডেকে ডেকে চালাকি করে নিয়ে গেছে, একজনকে কেটে পাঠিয়ে দিছে, আরেকজনকে নিছে, আবার কেটে পাঠাইছে, এত লং টাইম একটা কাজ চলছে, কেউ জানে না? আরে একজনরে কাটার পরই তো দেখা গেছে এটা কলরব ছড়াই যেত, আবার 14 জনের কাটার টাইম পাই কই? আর যে 14 থেকে 16 জনের চুল কাটছে তারা সবাই একসাথে হয়ে একসাথে একটা ফটো তুলতো, লাইক বলি হেডস, তাহলে বুঝা যেত ওকে সবার চুল কাটছে। কই, সবার ফটো তো আসে নাই, জাস্ট 2টা বা একটা ফটো নিয়েই নিউজ করা হচ্ছে, 2টা বা একটা ফটো নিয়েই কথা বলা হচ্ছে সব জায়গায়। আচ্ছা, আর ধরে নিলাম ম্যামই চুল কাটছে, তো শুধুমাত্র রাজীব অধিকারী স্যারের সাথেই কথা বলার চেষ্টা করা হয়েছিল কেন? ক্লাসে তো আরো 2 জন টিচারেরও ছিল এমন উল্লেখ করলো হাবিবুর রহমান, তো তাদের সাথে কেন যোগাযোগ করা হলো না বা তাদের সাথে কেন যোগাযোগ করার চেষ্টা করা হলো না? আর এইদিকে এত বড় আন্দোলন হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, ভাঙচুর পর্যন্ত হয়ে গেছে, তারপরও মাত্র ওরা 2 জন আসছে লাইভে কথা বলতে। যদি এত জনের চুল কাটাই হইতো আসলে, তাহলে সবাই কেন আসলো না? সবাই কেন ভয় পাবে? যেহেতু এখানে অলরেডি ফারহানা ম্যাম ফেসেই গেছে, তো এখানে তো ভয়ের কিছু নাই বাকি স্টুডেন্টদের। আর যেহেতু ওরা অলরেডি লাইভে আসবে, ওদের লাইফের যদি কোনো রিস্ক নেওয়া হয়, এটা তো আবার মিডিয়া কভার করবে যে ওরা সত্য কথা বলাতে ম্যামের কাছে ফেসে গেছে, ওরা পাস করতে পারতেছে না বা ইউনিভার্সিটি ওদের চাপ সৃষ্টি করতেছে। এমন কিছুই তো হয় নাই, কেউ তো আসে নাই, তার মানে কারোর সাথে চুল কাটা হয়ও নাই। ইনফ্যাক্ট কেউ যদি বলতো যে হ্যাঁ আমার চুল কাটছে, আমি আসছি লাইভে, ওর তো চুল দেখাইতে হইতো, তাই না, যে ওর চুল কাটা গেছে। হইতে পারে ষড়যন্ত্রটা সুন্দর করে হয় নাই অতটা, যেমন 16 জনের চুল কাটার কথা হয়েছে, আসলে 16 জনের চুল কাটা যায় নাই। আর 16 জনকে আবার সামনে দেখাই দিলে 16 জনের চুল কাটতে হবে, দ্যাট ওয়াজ টাফ। ওইভাবে 16 জনকে ম্যানেজও করা যায় নাই, সেটাও হতে পারে। আসলে পসিবিলিটিস এর কথা চিন্তা করলে আমার কেমন যেন ডক্টর স্ট্রেঞ্জের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, মিলিয়ন এন্ড মিলিয়ন পসিবিলিটিস চলে আসতে পারে, আমি অত পসিবিলিটিস না যাই। আমার কাছে জাস্ট কয়েকটা মানে অ্যাজ এ জেনারেল হিউম্যান বিং আমার কাছে কয়েকটা নর্মাল পসিবল খটকা লাগলো, তো আমি সেই খটকাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সত্য মিথ্যা, সত্যি কথা, এই নিউজগুলো দেখলাম আজকে 3-4 দিন ধরে শুধুমাত্র নিউজ দেখতেছি এইসব ব্যাপারে, অনেকের পোস্ট করতেছি, অনেকের অনেক ধরনের ইনভেস্টিগেশনের রিপোর্ট করতেছি। সবাই এখন পার্সোনাল ইনভেস্টিগেটর হয়ে গেছে।
তো এইগুলো দেখার পর আমার বিন্দু পরিমাণ মনে হয় নাই যে কিছু একটা, আমার কাছে পুরোটা একটা নাটক মনে হয়েছে। আসলে আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে? পুরোটা ব্যাপার এত বেশি ঝাপসা, ঠিক আছে? ইনভেস্টিগেশনের রিপোর্ট বলতে যে সিসিটিভি মানে 71 টেলিভিশনের উপর তো অলরেডি মানুষের এমনিতেই একেবারে রুচি উঠে গেছে, বিশ্বাস সব উঠে গেছে, ঠিক আছে? তো আর কি বলবো, আপনি আমি কিছুই বলতে পারবো না। ওয়েল, আপনি যদি কিছু বলতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনার ধারণা কি পসিবল অ্যাকশন হতে পারে, আর পেছনে কি পসিবল রিজন থাকতে পারে। আমি আসলে কোনো ব্যাপারই বুঝতে পারছি না। ভাই সত্যি কথা, এই পুরো নাটকের না এই একটা ঘটনা, একটা সিঙ্গেল ঘটনা, একটা সিঙ্গেল সেন্টেন্স যেটা ট্রু, একেবারে সত্য, যে আসলে হোস্ট কিছু বুঝতেছে না। এই ব্যাপারগুলো দেখতে দেখতে শুনতে আর বলতে আমি নিজেই খুব বিরক্ত হয়ে গেছি, আর পাকাইতে চাই না আপনাদেরও। সো এই ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান সে ব্যাপারেও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।